প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মাইক্রো ইকোনমিক্স, যেটা প্রথম বর্ষ সম্মান অর্থনীতি, আবার দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারির জন্য কাজে আসবে। তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ অর্থনীতি এবং মাস্টার্স প্রিলিমিনারি। তা আমরা আজকে ইনডিফারেন্স কার্ভ মাইক্রো ইকোনমিক্সের এই ক্লাসটা আমরা করব। আমরা এর আগে ইনডিফারেন্স কার্ভের অনেকগুলো ক্লাস আমরা করেছি। আজকের ক্লাসে আমরা দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব প্লাস বিকল্প প্রভাব, আবারও বলছি, দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব প্লাস বিকল্প প্রভাব, এটা আমরা পৃথক করব। অর্থাৎ দাম প্রভাবকে আমরা আয় প্রভাব এবং বিকল্প প্রভাবে আমরা পৃথক করব। ইতিপূর্বে এর আগের ক্লাসে দাম প্রভাব কাকে বলে, আয় প্রভাব কি, বিকল্প প্রভাব কি, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। অতএব যদি বিগত ক্লাসগুলো না দেখে যদি আমরা আজকের ক্লাসটা যদি ফলো করার চেষ্টা করি, আমার মনে হয় আমরা কিছুই বুঝবো না। আমাদেরকে ধারাবাহিকতা রক্ষা করে ক্লাসগুলো ফলো করতে হবে। তা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি দাম প্রভাব কি, আয় প্রভাব কি, বিকল্প প্রভাব কি। আজকে আমাদের কাজ হচ্ছে দাম প্রভাব হতে আয় প্রভাব এবং বিকল্প প্রভাব পৃথকীকরণ। আমরা একটা তালিকা এখানে আমি দিয়েছি। এই তালিকাতে পিএক্স হচ্ছে এক্স দ্রব্যের দাম, এক্স হচ্ছে এক্স দ্রব্যের পরিমাণ, কি পরিমাণ আমি এক্স দ্রব্য ভোগ করছি সেটা এক্স দ্বারা প্রকাশ পাচ্ছে। পিওয়াই হচ্ছে ওয়াই দ্রব্যের দাম, আর ওয়াই হচ্ছে আমি কি পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করছি সেটা প্রতীক ওয়াই দ্বারা প্রকাশ পাচ্ছে। আর এটা হচ্ছে বাজেট। মনে করি এক্স দ্রব্যের দাম হচ্ছে 5 টাকা আর ওয়াই দ্রব্যের দাম হচ্ছে 20 টাকা। এই অবস্থায় ভোক্তা এক্স দ্রব্য 8 একক ক্রয় করে, ওয়াই দ্রব্য 3 একক ক্রয় করে। তাহলে 8 একক ক্রয় করলে ভোক্তার এক্স দ্রব্যের জন্য খরচ হচ্ছে 5 × 8 40 টাকা, আর ওয়াই দ্রব্যের জন্য খরচ হচ্ছে দাম 20 টাকা, 3 একক ক্রয় করে 20 আর 3 গুণ দিলে 60 টাকা। এই 40 আর 60 যোগ করলে ভোক্তার বাজেট কত হয়েছে? 100 টাকা। মনে করি ক্রয়ের ক্ষেত্রে ভোক্তার বাজেট সীমাবদ্ধতা রয়েছে, তাকে বাজেট কত দেয়া হয়েছে? 100 টাকা। অতএব সে 100 টাকার বাইরে যেতে পারবে না। 100 টাকার ভিতরে থাকে তাকে এক্স এবং ওয়াই দ্রব্য ক্রয় করতে হবে। তাহলে এখানে কয়েকটা বিষয়, একটা হচ্ছে বাজেট 100 টাকা, এরপর দেখতে হবে আমার এক্স দ্রব্যের দাম এবং ওয়াই দ্রব্যের দাম। এক্স দ্রব্যের দাম 5 টাকা, ওয়াই দ্রব্যের দাম 3 টাকা। সে 8 একক এক্স দ্রব্য ক্রয় করলে 5 8 40 টাকা খরচ পড়ে, ওয়াই দ্রব্য 3 একক ক্রয় করলে 20 3 20 60 টাকা তার কি হয়? খরচ পড়ে। 40 আর 60 যোগ করলে তার বাজেট হচ্ছে 100 টাকা। এখন মনে করি কোনো কারণে এক্স দ্রব্যের দাম 5 টাকা হতে 4 টাকা হয়ে গেল। এর আগে একটা কথা বলি, এই 5 আর 20 এটা হচ্ছে এক্স এবং ওয়াই দ্রব্যের দামের প্রাথমিক সমন্বয়। আবার বলছি, এই 5 এবং 20 5 and 20 এটা হচ্ছে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের দামের প্রাথমিক সমন্বয়। আর এক্স এর মান 8, ওয়াই এর মান 3। এই 8 আর 3 কে আমরা বলি ভোগের প্রাথমিক সমন্বয়। 5 আর 20 হচ্ছে দামের প্রাথমিক সমন্বয়, 8 আর 3 হচ্ছে এক্স এবং ওয়াই দ্রব্য ভোগের প্রাথমিক সমন্বয়। আবার বলছি, এক্স ইকুয়াল টু 8, ওয়াই ইকুয়াল টু 3। এই 8 আর 3 হচ্ছে ভোগের ক্ষেত্রে প্রাথমিক সমন্বয়, ভোগের পরিমাণের প্রাথমিক সমন্বয়। আর এটা হচ্ছে 5 আর 3 হচ্ছে 5 আর 20 হচ্ছে এক্স এবং ওয়াই দ্রব্যের দামের প্রাথমিক সমন্বয়। এখন মনে করি এক্স দ্রব্যের দাম কমে
4 টাকা হয়ে গেল। এই পর্যায়ে সে এক্স দ্রব্য কিনে কত একক? 15 একক কিনে। কত একক? 15 একক। তাহলে 4 টাকা দামে যদি সে 15 একক এক্স দ্রব্য ক্রয় করে, তাহলে এক্স দ্রব্য বাবদ তার ব্যয় হচ্ছে 4 ইন্টু 15 কত? 60 টাকা। 60 টাকা হচ্ছে তার এক্স দ্রব্য বাবদ ব্যয়। তাহলে বাজেট 100 টাকার ভিতরে 4 15 60 টাকা চলে গেল কোথায়? এক্সে। বাকি আছে কত? 40 টাকা। এই 40 টাকা দিয়ে সে ওয়াই দ্রব্য ক্রয় করে 2 একক, কারণ 20 দুগুণা কত? 40। 4 15 60, 20 দুগুণা 40, বাজেট কত? 100। অতএব সে 100 টাকার ভিতরে কি রয়েছে? তাই মনে করি, আবারও বলছি, ওয়াই দ্রব্যের দাম স্থির, 20 স্থির। এক্স দ্রব্যের দাম 5 টাকা হতে কমে 4 টাকা হয়েছে। সে এক্স দ্রব্য ক্রয় করে 15 একক, ওয়াই দ্রব্য ক্রয় করে 2 একক, এবং সে তার বাজেটের ভিতরে আছে, কারণ 4 15 60, 20 দুগুণা 40, 60 আর 40 যোগ করলে কত হয়? 100 হয়। বাজেটের ভিতরে আছে। তাহলে আমরা কি দেখলাম? এক্স দ্রব্যের দাম কমলে ভোক্তা এক্স দ্রব্য ক্রয় করে কত? 15 একক। তাহলে ভোক্তা প্রথমে 5 টাকা দামে এক্স দ্রব্য ক্রয় করত 8 একক। দাম কমে 4 টাকা হলে ভোক্তা এক্স দ্রব্য ক্রয় করে 15 একক। এক্ষেত্রে এক্স দ্রব্যের চাহিদা 8 হতে 15, 8 হতে 15 কত বেড়েছে? 7 একক। এই 7কে বলা হয় দাম প্রভাব, প্রাইস এফেক্ট, দাম প্রভাব। আমরা বিগত ক্লাসে বলেছি, দামের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় তাকে দাম প্রভাব বলে। তাহলে এই যে এক্স দ্রব্যের চাহিদা 8 থেকে 15 কত বেড়েছে? 5 আর 2 7 একক বেড়েছে। কেন বেড়েছে? এক্স দ্রব্যের দাম 5 টাকা হতে 4 টাকাতে কমে যাওয়ার কারণে। অতএব দাম প্রভাব কত? 7। দাম প্রভাবটা কত হবে? 7। তা আমি যদি এখানে যদি একটু লিখি, প্রাইস এফেক্ট ইকুয়াল টু ইনকাম এফেক্ট প্লাস কি? সাবস্টিটিউশন এফেক্ট। ইনকাম এফেক্টের বাংলা হচ্ছে আয় প্রভাব, সাবস্টিটিউশন এফেক্টের বাংলা হচ্ছে বিকল্প প্রভাব, আর প্রাইস এফেক্টের বাংলা হচ্ছে দাম প্রভাব। তাহলে আবার দাম প্রভাব কত? 7। এখন আমাদের আজকের কাজ হচ্ছে এই দাম প্রভাবকে আয় প্রভাব এবং বিকল্প প্রভাবে পৃথক করা। আয় প্রভাব এবং বিকল্প প্রভাবে পৃথক করা। আমরা বিগত ক্লাসে পড়েছি, আয় প্রভাব হচ্ছে আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় তাকে আয় প্রভাব বলে। আমরা বিগত ক্লাসে পড়েছি, আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটা হচ্ছে আয় প্রভাব। আর বিকল্প প্রভাব কি? বিকল্প প্রভাব হচ্ছে এই যে এক্স দ্রব্যের দাম কমে গেল, কারণ ওয়াই দ্রব্যের দামটা কি? স্থির। এক্স দ্রব্যের দাম কমে গেছে, ওয়াই দ্রব্যের দাম স্থির। এখন এই ওয়াই দ্রব্যের দামটা এক্স দ্রব্যের তুলনায় আগের চেয়ে বেশি মনে হবে, এক্স দ্রব্যের তুলনায় আগের চেয়ে বেশি মনে হবে। এত ওয়াই দ্রব্যের চাহিদা কমবে, এক্স দ্রব্যের চাহিদা কি হবে? বাড়বে। এইটাকে বলা হয় বিকল্প প্রভাব। আমাদের কাজ হচ্ছে এই দাম প্রভাবকে 7কে আয় প্রভাব আর বিকল্প প্রভাবে পৃথক করা। যদি আমাদের বিকল্প প্রভাব 4 একক হয়, তাহলে আয় প্রভাব কত হবে? 3 একক। 4 আর 3 কত? 7। বিকল্প প্রভাব 3 একক হলে আয় প্রভাব 4 একক। বিকল্প প্রভাব 2 একক হলে আয় প্রভাব 5 একক। 5 আর 2 কত? 7। তা আমাদের কাজ হচ্ছে আজকে দাম প্রভাবকে আয় প্রভাব এবং বিকল্প প্রভাবে পৃথক করা। এখন আমরা কিভাবে পৃথক করব? আমরা জানি যে দাম প্রভাবের ভিতরে দুটো প্রভাব রয়েছে। আয় প্রভাবটা আয়ের পরিবর্তনের সাথে রিলেটেড, এখানে প্রকৃত আয়ের পরিবর্তনের সাথে রিলেটেড। আর আর বিকল্প প্রভাবটা ওই যে বিবিচ্য দ্রব্যের দাম কমে যাওয়ার কারণে বিকল্প দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তন হয়, এই পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটা হচ্ছে বিকল্প প্রভাব। এখন আমরা যদি প্রকৃত আয়টাকে যদি কি করি? স্থির ধরি। কাকে স্থির ধরি? প্রকৃত আয়টা যদি স্থির ধরি, তাহলে আয় প্রভাবটা কি হবে? 0 হবে। কেন? কারণ আয় প্রভাব আমরা কি বলেছি? আয় প্রভাব আমরা বলেছি যে আয়ের পরিবর্তন, আর আমাদের এখানে এই আয়টা হচ্ছে প্রকৃত আয়ের পরিবর্তন। তো
তো প্রকৃত আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটা হচ্ছে আয় প্রভাব। এখন আমরা যদি প্রকৃত আয়কে যদি স্থির ধরি, তাহলে প্রকৃত আয়ের কারণে চাহিদার কোনো পরিবর্তন হবে না, আয় প্রভাব শূন্য। এক্ষেত্রে চাহিদার যে পরিবর্তন হবে সেটা কার কারণে? বিকল্প প্রভাবের কারণে। বিকল্প প্রভাবের কারণে, এই যে সাবস্টিটিউশন এফেক্ট, মানে বিকল্প প্রভাবের কারণে। আমি আবারও বলছি, আমাদের দাম প্রভাবের ভিতরে আয় প্রভাব রয়েছে এবং বিকল্প প্রভাব রয়েছে। এখন আমি যদি আয় প্রভাবটা কেন হয়? প্রকৃত আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটা হচ্ছে আয় প্রভাব। আমি যদি প্রকৃত আয়টাকে স্থির ধরি, তাহলে প্রকৃত আয়ের কারণে চাহিদার পরিবর্তন হবে না, আয় প্রভাবটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে চাহিদার যে পরিবর্তন হবে সেটা হচ্ছে কি? বিকল্প প্রভাব। বিকল্প প্রভাব। এখন এই বিষয়টা আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা যে বিকল্প প্রভাবটা বের করার জন্য প্রকৃত আয়টাকে কি ধরবো? স্থির ধরবো। আবারও বলছি, বিকল্প প্রভাবটা বের করার জন্য কাকে স্থির ধরবো? প্রকৃত আয় স্থির ধরবো। প্রকৃত আয় স্থির ধরলে প্রকৃত আয়ের কারণে চাহিদার পরিবর্তন হবে না, আয় প্রভাব শূন্য। তাহলে চাহিদার পরিবর্তন যেটা হবে সেটা অবশ্যই কার কারণে? অবশ্যই বিকল্প প্রভাবের কি কারণে। এখন এই প্রকৃত আয়টা কিভাবে স্থির ধরব, এইটা নিয়ে হিক্স এবং স্লাটস্কি, অর্থনীতিবিদ হিক্স এবং স্লাটস্কি দুইজনের দুটো মত আছে। স্লাটস্কির মতে প্রকৃত আয় এমনভাবে স্থির ধরতে হবে যাতে ভোক্তা প্রাথমিক সমন্বয় ক্রয় করতে পারে। আবারও বলছি, স্লাটস্কির মতে প্রকৃত আয় এমনভাবে স্থির ধরতে হবে যাতে ভোক্তা প্রাথমিক সমন্বয় কি করতে হবে? ক্রয় করতে হবে। এই জন্য এইটা প্রকৃত আয় প্রাথমিক সমন্বয় ক্রয় করা অর্থে স্থির নামে পরিচিত। প্রকৃত আয় প্রাথমিক সমন্বয় ক্রয় করা অর্থে স্থির নামে, ক্রয় করা অর্থে স্থির, এই নামে পরিচিত। আর হিক্সের বক্তব্য হলো প্রকৃত আয় এমনভাবে স্থির রাখতে হবে যাতে ভোক্তার তৃপ্তি প্রাথমিক তৃপ্তির সমান হয়। অর্থাৎ ভোক্তা প্রাথমিক অবস্থায় যে নিরপেক্ষ রেখায় থাকে, প্রকৃত আয় এমনভাবে স্থির রাখতে হবে যাতে ভোক্তা ওই নিরপেক্ষ রেখার তৃপ্তি পায়, ওই নিরপেক্ষ রেখাতে যাতে সে কি করে? অবস্থান করে। এটা হচ্ছে হিক্সের বক্তব্য। আমি আবারও বলছি, প্রকৃত আয় কিভাবে স্থির ধরতে হবে এইটা নিয়ে স্লাটস্কি এবং হিক্সের ভিতরে দুটো মত আছে। স্লাটস্কির মত হচ্ছে প্রকৃত আয় এমনভাবে স্থির ধরতে হবে যাতে ভোক্তা প্রাথমিক সমন্বয় ক্রয় করতে পারে, মানে 8 একক এক্স দ্রব্য আর 3 একক ওয়াই দ্রব্য ক্রয় করতে পারে। আর আমাদের উদাহরণে প্রাথমিক সমন্বয় হচ্ছে এক্স দ্রব্য 8 একক, ওয়াই দ্রব্য 3 একক ক্রয় করতে পারে। এবং এইভাবে প্রকৃত আয়টা কি ধরতে হবে? স্থির। আর হিক্সের মতে প্রকৃত আয় এমনভাবে স্থির ধরতে হবে ভোক্তা 8 একক এক্স দ্রব্য এবং 3 একক ওয়াই দ্রব্য ভোগ করে যে তৃপ্তি পেয়েছিল, যে নিরপেক্ষ রেখায় অবস্থান করেছিল, যাতে একই নিরপেক্ষ রেখায় ভোক্তা অবস্থান করে। অর্থাৎ একেতে প্রকৃত আয় উপযোগ করতে স্থির, হিক্সেরটা প্রকৃত আয় উপযোগ করতে স্থির। তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে যদি বলা হয় প্রকৃত আয় প্রাথমিক সমন্বয় ক্রয় করা অর্থে স্থির, তাহলে আমরা বুঝবো এটা স্লাটস্কির তত্ত্ব। আর আমাদেরকে যদি বলা হয় প্রকৃত আয় প্রাথমিক তৃপ্তি অর্থে কি স্থির, তাহলে এটা আমরা বুঝবো এটা হিক্সের। তা আমি আজকে প্রথমে স্লাটস্কিরটা আলোচনা করব। স্লাটস্কিরটা আলোচনা হয়ে গেলে এটা বুঝে ফেললে হিক্সটা আমরা অত্যন্ত সহজে আমরা বুঝতে পারবো। স্লাটস্কিরটা কি? প্রকৃত আয় প্রাথমিক সমন্বয় ক্রয় করা অর্থে স্থির হতে হবে। এর মানে কি? এর মানেটা আমি দিচ্ছি। আমি এখানে একটু প্রাথমিক এটা আমি বুঝাচ্ছি। প্রাথমিক সমন্বয় মানে কি? সে এক্স দ্রব্য 8 একক ক্রয় করতে হবে, ওয়াই দ্রব্য 3 একক ক্রয় করতে হবে। এটা হচ্ছে প্রাথমিক সমন্বয় ক্রয় করা অর্থে কি স্থির থাকতে হবে। অর্থাৎ
সে এক্স দ্রব্য যাতে কি করতে পারে 8 একক, আর ওয়াই দ্রব্য যাতে কত ক্রয় করতে পারে 3 একক। এখন আমরা দেখি তার দাম কমে কত টাকা হয়েছিল 4 টাকা, আর ওয়াই দ্রব্যের দাম কত 20 টাকা। তাহলে 4 8 কত 32, আর 3 20 কত 60, 92 টাকা। কত 92, কত টাকা হলো 92 টাকা। এর মানে যে তার আগে আয় ছিল কত 100 টাকা, এখন সে 92 টাকা দিয়ে দাম কমে যাওয়ার পর, এক্স দ্রব্যের দাম কমে যাওয়ার পর সে 92 টাকা দিয়ে আগের মতো এক্স দ্রব্য 8 একক, ওয়াই দ্রব্য 3 একক ক্রয় করতে পারে। অর্থাৎ তাকে যদি এখন আয় 92 টাকা দেওয়া হয়, তাহলে প্রকৃত আয় প্রাথমিক সমন্বয় ক্রয় করা অর্থে স্থির থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আরেকটু ভালো করে আমরা বুঝি। সেটা কি? স্লাটস্কির বক্তব্য হচ্ছে প্রকৃত আয় প্রাথমিক সমন্বয় ক্রয় করা অর্থে স্থির থাকতে হবে। তাহলে প্রাথমিক সমন্বয় কত? এক্স দ্রব্য 8 একক, ওয়াই দ্রব্য 3 একক। 8 আর কত 3, এক্স দ্রব্যের দাম কত? নতুন দাম 4 টাকা, আর ওয়াই দ্রব্যের দাম কত 20 টাকা। তাহলে 8 আর 3 একক ক্রয় করতে খরচ কত টাকা পড়ে? 4 8 32, 20 আর 3 60, 60 আর 32 92 টাকা। অর্থাৎ এক্স দ্রব্যের দাম কমে গেলে তাকে যদি 92 টাকা বরাদ্দ দেওয়া হয়, কত টাকা? 92 টাকা বরাদ্দ দেওয়া হয়, তাহলে সে প্রাথমিক সমানে 8 একক এবং 3 একক ক্রয় করতে পারবে। প্রাথমিক সমানে 8 একক এবং 3 একক, মানে এক্স দ্রব্য 8 একক, এক্স দ্রব্য 8 একক আর ওয়াই দ্রব্য 3 একক ক্রয় করতে পারবে যদি তাকে 92 টাকা বরাদ্দ দেওয়া হয়। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এক্স দ্রব্যের দাম কমে যাওয়ার কারণে 5 টাকা হতে 4 টাকা হওয়ার কারণে সে 92 টাকা দিয়ে সে প্রাথমিক সমন্বয় এক্স দ্রব্য 8 একক, ওয়াই দ্রব্য 3 একক সে ক্রয় করতে পারে। 92 টাকা ক্রয়ের পর তার কাছে এক্সট্রা কত টাকা আছে? 8 টাকা আছে। এক্সট্রা কত টাকা আছে? এই যে 8 টাকা আছে এক্সট্রা। এর মানে কি? এর মানে হচ্ছে দাম কমলে তার প্রকৃত আয় 8 টাকা বেড়ে গেছে। তার প্রকৃত আয় 8 টাকা বেড়ে গেছে। কেন 8 টাকা বেড়ে গেছে? আগে সে 100 টাকা দিয়ে 8 একক এক্স দ্রব্য আর 3 একক ওয়াই দ্রব্য ক্রয় করত। পকেট থেকে 100 টাকা দিয়ে দিত, হাতে থাকতো এক্স দ্রব্য 8 একক, ওয়াই দ্রব্য 3 একক। 100 টাকা দেওয়ার পরে পকেট আর কোনো টাকা নাই। এখন এক্স দ্রব্যের দাম 5 টাকা হতে 4 টাকা হওয়াতে সে এক্স দ্রব্য 8 একক, ওয়াই দ্রব্য 3 একক ক্রয় করতে গিয়ে সে পকেট থেকে 100 টাকা দেওয়ার পর বিক্রেতা তাকে 8 টাকা ফেরত দেয়। কারণ কত টাকা খরচ পড়ে? 92 টাকা। অর্থাৎ 92 টাকা ক্রয় করে আগের সমন্বয়, পকেটে কত টাকা আছে? তার 8 টাকা। তখন তার কাছে মনে হবে তার প্রকৃত আয় কত টাকা বেড়েছে? 8 টাকা বেড়েছে। আবারও বলছি উদাহরণটা, সে এক্স দ্রব্যের দাম যখন 4 টাকা হয়ে গেল, ওয়াই দ্রব্যের দামটা স্থির, তখন প্রাথমিক সমানে 8 একক, ওয়াই দ্রব্যের 3 একক, 4 8 32, 3 20 60, খরচ হয় কত? 92 টাকা। অর্থাৎ 92 টাকা দেওয়ার পর তার তো কত ছিল বাজেট বরাদ্দ? 100 টাকা। 92 টাকা দেওয়ার পর তার পকেটে কত টাকা থাকে? 8 টাকা। অর্থাৎ তার কাছে মনে হয়েছে প্রকৃত আয় কত টাকা বেড়েছে? 8 টাকা বেড়েছে। অতএব এই প্রকৃত 8 টাকা যদি আমরা তার কাছ থেকে উঠিয়ে নেই, যে পরিমাণ প্রকৃত আয় বেড়েছে 8 টাকা, এটা যদি তার কাছ থেকে যদি কি করে উঠিয়ে নেই, তো তার কাছে কত টাকা থাকে? 92 টাকা, এবং সে প্রাথমিক সমন্বয় ক্রয় করতে পারবে। এটাকে বলা হয় প্রকৃত আয় প্রাথমিক সমন্বয় ক্রয় করা অর্থে কি? স্থির। আচ্ছা, আমরা তার কাছ থেকে 8 টাকা উঠিয়ে নিলাম। এখন তার আর্থিক আয় কত? বাজেট কত? 92 টাকা। মানে প্রকৃত আয় কি? স্থির। অর্থাৎ আগের 100 টাকা আর এখনকার 92 টাকা কি? সেম। কেন? আগে 100 টাকা যখন ছিল তখন 5 টাকা দাম আর 20 টাকা দামে এক্স দ্রব্য 8 একক এবং 3 একক ক্রয় করতে পারতো। এখন দাম কমে যাওয়ার কারণে 92 টাকা দিয়ে একই পরিমাণ 8 একক 3 একক ক্রয় করতে পারে। অতএব প্রকৃত আয় স্থির। যেহেতু প্রকৃত আয় স্থির,
সেহেতু প্রকৃতির কারণে চাহিদার কোনো পরিবর্তন হবে না। আয় প্রভাব কি হবে? শূন্য হবে। আয় প্রভাব শূন্য হবে। এই অবস্থায় চাহিদার যদি কোনো পরিবর্তন হয় সেটা হবে কার কারণে? বিকল্প প্রভাবের কারণে। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা যদি তার প্রকৃত স্থির রাখি 92 টাকা দিয়ে, সে কিন্তু 8 একক এক্স দ্রব্য আর 3 একক ওয়াই দ্রব্য ক্রয় করবে না। যদিও এক্স দ্রব্য 8 একক, ওয়াই দ্রব্য 3 একক ক্রয় করার সামর্থ্য আছে 92 টাকার ভিতরে, সামর্থ্য আছে, কিন্তু সে ক্রয় করবে না। কেন ক্রয় করবে না? এর ব্যাখ্যা হচ্ছে এক্স দ্রব্যের দাম 5 টাকা হতে 4 টাকা কমে গিয়েছে, আর ওয়াই দ্রব্যের দাম 20 কি আছে? স্থির আছে। তো এক্স দ্রব্যের দাম কমে গেছে, ওয়াই দ্রব্যের দাম 20 টাকাতে কি আছে? স্থির আছে। এখন আমরা ওয়াই দ্রব্যকে যদি এক্স দ্রব্যের সাথে তুলনা করি, তাহলে ওয়াই দ্রব্যটা আগের চেয়ে দামি মনে হবে। আমি আবারও বলছি, এক্স দ্রব্যের দাম কমে গেছে, ওয়াই দ্রব্যের দাম কি আছে? স্থির আছে। অথবা ওয়াই দ্রব্যকে এক্স দ্রব্যের সাথে তুলনা করলে ওয়াই দ্রব্যের দাম আগের তুলনায় এক্স দ্রব্যের তুলনায় বেশি মনে হবে। এতে ওয়াই দ্রব্যের চাহিদা কমে যাবে। তখন ভোক্তা এই 20 টাকা দামে ওয়াই দ্রব্য 2 একক ক্রয় করে। কত একক ক্রয় করে? 2 একক। যখন সে ওয়াই দ্রব্য 2 একক ক্রয় করে, তাহলে ওয়াই দ্রব্য বাবদ তার খরচ হচ্ছে কত? 40 টাকা। 20 দুগুণা 40, 20 দুগুণা 40। আর প্রকৃত স্থির রাখার জন্য বাজেট বরাদ্দ কত হয়েছে? 92 টাকা। কারণ 8 টাকা তো উঠিয়ে নেওয়া হয়েছে, 92 টাকা। তাহলে এখন আমার হাতে কত টাকা আছে? 52 টাকা আছে। কত টাকা আছে? 52 টাকা আছে। আবারও বলছি, এক্স দ্রব্যের দাম কত? আমার 5 টাকা হতে 4 টাকা কমে গেল। ওয়াই দ্রব্যের দাম 20 কি স্থির? তাহলে এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যটা অধিক দামি মনে হবে। ফলে ওয়াই দ্রব্যের চাহিদা 3 একক হতে 2 একক হয়ে যাবে। ফলে ওয়াই দ্রব্যের তলে খরচ 20 দুগুণা 40 হবে। 92 থেকে 40 বাদ দিলে কত থাকে? 52। এই 52 টাকা কার তলে খরচ হবে? এক্স দ্রব্যের তলে খরচ হবে। 52 টাকা দিয়ে এক্স দ্রব্য কয়টা ক্রয় করা যাবে? এক্স দ্রব্যের দাম 4 টাকা। তাহলে 52 কে 4 দ্বারা ভাগ করি, তাহলে কতটা এক্স দ্রব্য ক্রয় করতে পারবো? 13টা। একটু দেখি তো, 4 13 52, 20 দুগুণা 40, 92। বাজেটের ভিতরে আছি, বাজেটের ভিতরে আছি। লক্ষ্য করা দরকার, এখানে এক্স দ্রব্যের চাহিদা কত বেড়েছে? 8 থেকে 13, 5 বেড়েছে, কিন্তু প্রকৃতই স্থির 92। প্রকৃতই কি? স্থির। প্রকৃতই স্থির। এক্স দ্রব্যের চাহিদা 8 থেকে 13, কত বেড়েছে? 5 একক। প্রকৃতই স্থির, মানে আয় প্রভাব শূন্য। তাহলে এই যে এক্স দ্রব্যের চাহিদা 5 একক বেড়েছে, কার কারণে? বিকল্প প্রভাবের কারণে। কার কারণে? বিকল্প প্রভাবের কারণে। অতএব আমাদের বিকল্প প্রভাব হচ্ছে 5। আমাদের বিকল্প প্রভাব কত? 5। এই 7-এর ভিতরে 5 একক হচ্ছে কি? বিকল্প প্রভাব। এই 7-এর ভিতরে 5 একক হচ্ছে বিকল্প প্রভাব। কারণ আমার এক্স দ্রব্যের চাহিদা 8 থেকে 13, 5 একক বৃদ্ধি পেয়েছে, যেখানে প্রকৃত 92 টাকা স্থির। তাহলে আয় প্রভাব শূন্য। কারণ প্রকৃত স্থির হলে প্রকৃতির কারণে চাহিদার পরিবর্তন হবে না, আয় প্রভাব শূন্য। তাহলে চাহিদা কার কারণে বাড়লো? যেহেতু আয় প্রভাবের কারণে চাহিদার পরিবর্তন হয় নাই, তাহলে কার কারণে? বিকল্প প্রভাবের কারণে চাহিদা বেড়েছে। 8 থেকে 13, কত বেড়েছে? 5 বেড়েছে। সো বিকল্প প্রভাব সাবস্টিটিউশন এফেক্ট কত? 5। এখন আমরা যদি আয় প্রভাব যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে কাজটা করতে হবে, আয় প্রভাব কি? আয় প্রভাবটা হচ্ছে আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন। আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন, সেটাকে বলা হয় আয় প্রভাব। আমরা তো প্রকৃত স্থির রেখেছিলাম, তাহলে আয় প্রভাব বের করার জন্য আর প্রকৃত স্থির রাখার জন্য যে পরিমাণ অর্থ উঠিয়ে নিয়েছিলাম, সেটা তাকে ফেরত দিতে হবে। সেটা তাকে ফেরত দিতে হবে। ভোক্তার আয় কত টাকা ছিল? 100 টাকা। আমরা প্রকৃত স্থির রাখার জন্য তাকে কত টাকা দিয়েছি? 92 টাকা।
অর্থাৎ প্রকৃত স্থির রাখার জন্য আমরা 8 টাকা উঠিয়ে নিয়েছিলাম। কয় টাকা? 8 টাকা। অথবা আয় প্রভাব বের করতে হলে তাকে কি করতে হবে? 92 টাকার সাথে আবার 8 টাকা দিয়ে কত টাকা করতে হবে? 100 টাকা। আয় প্রভাব বের করতে হলে প্রকৃত স্থির রাখার জন্য কত টাকা দিয়েছিলাম? 92 টাকা। প্রকৃতায় কত টাকা বেড়েছিল? 8 টাকা বেড়েছিল। অর্থাৎ আয় প্রভাব বের করতে হলে আবার 92 টাকার সাথে তার প্রকৃতায় যে পরিমাণ বেড়েছিল আর্থিকায় 8 টাকার সমান সেটা দিয়ে দিতে হবে। এই যে এক্সট্রা যে আমি 8 টাকা দিলাম, এই 8 টাকা দিয়ে এক্স দ্রব্য কয়টা ক্রয় করা যাবে? 2টা। কয়টা? 2টা। কারণ এক্স দ্রব্যের দাম কত? 4 টাকা। তাহলে আমরা তার প্রকৃত 8 টাকা বেড়েছিল, স্থির রাখার জন্য 8 টাকা উঠিয়ে নিয়েছিলাম। আয় প্রভাব বের করার জন্য ওই 8 টাকা আবার কি করতে হবে? ফেরত দিতে হবে। এই 8 টাকা ফেরত দিলে এই 4 টাকা দিয়ে সে 8 টাকায় কয়টা দ্রব্য ক্রয় করতে পারবে? এক্স দ্রব্য 2টা। এক্ষেত্রে এক্স দ্রব্যের চাহিদা হবে কত? 15 একক। আর ওয়াই দ্রব্য আগের মতো কত? 2 একক। আমরা লক্ষ্য করি এখন ভোক্তার বাজেট মিলছে কিনা। 4 15 60 20 দুগুণা 40 100। 4 15 60 20 দুগুণা 40, 60 আর 40 যোগ করলে কত? 100। তাহলে এই যে একদমের চাহিদা 13 হতে 15 কত বেড়েছে? 2 টাকা, 2 একক বেড়েছে। এই 2 একক বাড়ার কারণ কি? আমার প্রকৃত আয় স্থির রাখার জন্য যে পরিমাণ অর্থ আমরা উঠিয়ে নিয়েছিলাম, কত টাকা? আমাদের এই উদাহরণে 8 টাকা আমরা উঠিয়ে নিয়েছিলাম। এই 8 টাকা তাকে ফেরত দেওয়ার কারণে আবার বাজেট 100 টাকায় চলে যায় এবং এই 8 টাকার কারণে সে 4 টাকা দিয়ে আরো 2 একক বেশি দ্রব্য, 13 আর 2 15 একক সে কি করে ক্রয় করে। অর্থাৎ প্রকৃত আয় যেটা বেড়েছিল সেটা ফেরত দেওয়ার কারণে তার চাহিদা আরো কত বাড়ে? 13 থেকে 15 2 একক। এই 2 একক হচ্ছে আমাদের কি? ইনকাম এফেক্ট। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম দাম প্রভাব হচ্ছে কত? 7, এর ভিতরে বিকল্প প্রভাব হচ্ছে 5, আয় প্রভাব হচ্ছে কত? 2। অর্থাৎ দাম প্রভাবের ভিতরে আমার আয় প্রভাব লুকিয়ে আছে কত? 2 একক। দাম প্রভাবের ভিতরে আবার বিকল্প প্রভাব লুকিয়ে আছে কত? 5 একক। 2টা যোগ করে আমরা দাম প্রভাব কত পেয়েছি? 7 একক। স্লাটস্কির এই ধারণাকে ব্যয় পার্থক্য ধারণা বলা হয়। কি বলা হয়? ব্যয় পার্থক্য ধারণা। কারণ স্লাটস্কির মতে প্রকৃত আয় ব্যয় পার্থক্যের সমান বৃদ্ধি পায়। স্লাটস্কির মতে প্রকৃত আয় ব্যয় পার্থক্যের সমান বৃদ্ধি পায়। এখন ব্যয় পার্থক্যটা কি? ব্যয় পার্থক্য হচ্ছে প্রাথমিক দামে প্রাথমিক সমন্বয় এবং নতুন দামে প্রাথমিক সমন্বয় ক্রয়ে যে ব্যয় হয়, এই দুটার পার্থক্য হচ্ছে ব্যয় পার্থক্য। আমি আবারও বলছি, প্রাথমিক দামে প্রাথমিক সমন্বয় এবং নতুন দামে প্রাথমিক সমন্বয় ক্রয়ে যে ব্যয় হয় সেই উভয় ব্যয়ের পার্থক্য হলো ব্যয় পার্থক্য। এবং স্লাটস্কির মতে প্রকৃত ব্যয় পার্থক্যের সমান কি হয়? বৃদ্ধি পায়। অতএব প্রকৃত স্থির রাখতে হলে ব্যয় পার্থক্যের সমান অর্থ কি করতে হবে? ভোক্তার কাছ থেকে উঠিয়ে নিতে হবে। আর যখনই আবার আয় প্রভাব বের করতে চাইব তখন যে পরিমাণ অর্থ উঠিয়ে নিয়েছিলাম সেটা ফেরত দিতে হবে। তাই আমি দেখি আমার প্রাথমিক দাম 5 টাকা আর কত? 20 টাকা। এই দামে প্রাথমিক সমানে 8 একক আর 3 একক ক্রয়ের খরচ কত? 100 টাকা। 100 টাকা। তাহলে প্রাথমিক দামে প্রাথমিক সমানে ক্রয়ের খরচ কত? প্রাথমিক দাম মানে কত? 5 আর কত? 20। প্রাথমিক সমন্বয় 8 একক আর 3 একক ক্রয়ের খরচ কত? 100 টাকা। নতুন দাম মানে কত? এক্স দ্রব্যের দাম 4 টাকা। এক্স দ্রব্যের দাম 4 টাকা আর ওয়াই দ্রব্যের দাম 20 টাকা। এটা নতুন দাম। কেন নতুন দাম? যদিও ওয়াই দ্রব্যের দাম স্থির, এক্স দ্রব্যের দাম কমে গেছে। এক্ষেত্রে প্রাথমিক সমন্বয় ক্রয়ের খরচ, প্রাথমিক সমন্বয় কই? এই যে প্রাথমিক সমন্বয় 8 একক আর কত? 3 একক। কত? 92 টাকা। এই দুইটার পার্থক্য কত? 8 টাকা। তাহলে ব্যয় পার্থক্য কত? ব্যয় পার্থক্য হচ্ছে 8 টাকা। এর মানে আমাদের প্রকৃত 8 টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আগে 100 টাকা দিয়ে
আমরা যে পরিমাণ দ্রব্য ক্রয় করি, এখন 92 দাম কমে যাওয়ার কারণে এক্স দ্রব্যের 92 টাকা দিয়ে আমরা সেই পরিমাণ দ্রব্য ক্রয় করি। তাহলে আমার কাছে আর এক্সট্রা কত টাকা আছে? 8 টাকা আছে। অত প্রকৃতায় কত টাকা বেড়েছে? 8 টাকা বেড়েছে। আর এই প্রকৃতায় কার সমান বেড়েছে? প্রাথমিক সমন্বয় ক্রয়ের খরচ প্রাথমিক দামে, আর নতুন দামে প্রাথমিক সমন্বয় ক্রয় খরচ, এই দুইটার পার্থক্য হচ্ছে ব্যয় পার্থক্য ঠিক সেম পরিমাণ প্রকৃতায় বৃদ্ধি পায়। অত প্রকৃতায় স্থির রাখার জন্য আমাকে এই 8 টাকা উঠিয়ে নিতে হবে। ফলে প্রকৃতায় কি থাকবে? স্থির থাকবে। এই যে এখানে আমার প্রকৃতায় স্থির দেখিয়েছে কত? 92 টাকা। এক্ষেত্রে চাহিদার যে পরিবর্তন হবে সেটা হচ্ছে কি? বিকল্প প্রয়োগকরণ, কারণ আয় প্রভাব এখানে নাই। আয় প্রভাব বের করতে হলে ওই 8 টাকা তাকে ফেরত দিতে হবে। এবং এক্ষেত্রে চাহিদার যে পরিবর্তন হবে সেটা হচ্ছে আয় প্রভাব। তো এইভাবে আমরা একটা তালিকার মাধ্যমে স্লাটস্কির তত্ত্বটাকে আমরা ব্যাখ্যা করার কি করেছি? আমরা চেষ্টা করেছি। এখন কিন্তু আমরা এটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা দেব। পরীক্ষাতে সাধারণত আমরা গ্রাফ ব্যবহার করি, পরীক্ষাতে চিত্র ব্যবহার করি। তো এইটা যদি আমরা বুঝে ফেলি তালিকাটা, তাহলে চিত্র বোঝানো আমার জন্য অনেকটাই কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এবং চিত্র আঁকার ক্ষেত্রে আমি কৌশলটা কি নেব? কৌশলটা নেব প্রকৃতায় স্থির। প্রকৃতায় স্থির আমরা জানি দাম কমলে প্রকৃতায় বাড়ে। তাহলে প্রকৃতায় স্থির রাখার জন্য কিছু আর্থিক আয় আমি উঠিয়ে নেব, বাজেট টাকা কোন দিকে চলে আসবে? নিচের দিকে চলে আসবে। এই কৌশলটা অ্যাপ্লাই করে আমি দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব এটা ব্যাখ্যা করার চেষ্টা করব। চিত্রটা যদি আমরা একটু বুঝতে চাই যদি, তাহলে আমাদের লক্ষ্য করতে হবে আমরা ভূমিয়ককে ধরেছি এক্স দ্রব্য আর লম্বককে ধরেছি ওয়াই দ্রব্য। I1 বাই PY1, I1 বাই PX1, এটা হচ্ছে আমাদের প্রাথমিক বাজেট রেখা। প্রাথমিক বাজেট রেখা আমি এর আগে বলেছিলাম আমার নিরপেক্ষ রেখা প্রথম ক্লাসে, যে সবাই যেভাবে বাজেটটাকে ABCD নাম দিয়েছে আমি ওইভাবেই দিই না। আমাদের আলোচনার সুবিধার্থে, বিশ্লেষণের সুবিধার্থে এইভাবে বাজেটটাকে নাম দেওয়াটা ভালো। I1 বাই PY1, I1 বাই PX1। আমরা যদি আমাদের তালিকার উদাহরণের সাথে যদি মিল রাখতে চাই, তাহলে I1টা কত হবে? 100 টাকা। I1টা কত? 100 টাকা। PX1 কত? এক্স দ্রব্যের দাম 5 টাকা। PY1 ওয়াই দ্রব্যের দাম কত? 20 টাকা। মানে রেখে PY1 মানে কি? 20 টাকা। যাক, তা আমি অবশ্য তালিকার সাথে মিল রেখা করছি না। এটা হচ্ছে আমার একটা বাজেট রেখা। এখন আমার এক্স দ্রব্যের দাম কমে গেছে। কার দাম? এক্স দ্রব্যের দাম কমে গেছে। এক্স দ্রব্যের দাম কমে গেলে আগে এক্স দ্রব্য পুরা ক্রয় করতে পারতাম এতটুকু পর্যন্ত, I1 বাই PX1। এখন এক্স দ্রব্যের দাম কমে গেলে এক্স দ্রব্য আগের চেয়ে কি করব? বেশি পরিমাণ ক্রয় করতে পারবো। তাহলে আমি কোথায় চলে যাব? ডান দিকে, I1 বাই PX2। যেহেতু এক্স দ্রব্যের দাম কমে গিয়েছে, অতএব PX1টা কত হবে? PX2। মানে অন্য একটা প্রতীক ব্যবহার করেছি, যেহেতু আমি বলেছি দাম কি হয়ে গেছে? কমে গিয়েছে। আর বাজেট তো ঠিক আছে, আর্থিক আয় কি আছে? ঠিক আছে। সো I1টা I1 এ থাকবে। ওয়াই দ্রব্যের দাম কি? স্থির। অত PY1 জায়গায় থাকবে, I1 জায়গায় থাকবে। এই বিন্দুর কোনো পরিবর্তন হবে না। তাহলে এই দুইটা বিন্দু কি করি? যোগ করি। তাহলে আমরা দেখলাম, আবার বলছি, এটা কেন ডান দিকে গিয়েছে? এক্স দ্রব্যের দাম কমে গিয়েছে। এটা কি? I1 বাই PX1। আগে I1টা কত ছিল? 100। আর PX1টা কত ছিল? 5। অর্থাৎ পুরো বাজেট দিয়ে I1 বাই PX1 20 একক এক্স দ্রব্য ক্রয় করা যেত। কত টাকা? 20 একক এক্স দ্রব্য ক্রয় করা যেত। এখন এক্স দ্রব্যের দাম কমে গেছে। PX2 কত? 4। তাহলে কত একক ওয়াই দ্রব্য ক্রয় করতে পারবো? 25 একক। কত দ্রব্য ক্রয় করতে পারবো? 25 একক। এই জন্য এই বিন্দুটা কোন দিকে চলে গেছে? ডান দিকে চলে গেছে। বাজেট যেহেতু ঠিক আছে I1, কিন্তু দাম কমে গেছে PX2, I1 বাই PX2। তাহলে এক্স দ্রব্যের দাম কমে গেলে লম্বকের বিন্দু স্থির থেকে ভূমিয়কের বিন্দুটা ডান দিকে সরে যাবে। আলোচনাটা কিন্তু অনেক আগে করেছি, আবার একটু বলে দিলাম সুবিধার জন্য। এখন আমরা এই দুটি বাজেট রেখা তুলনা করি।
এই বাজেট রেখাতে আর্থিক আয় কত? I1 মানে 100 টাকা। এইটা তো আর্থিক আয় কত? I1। এদিকে তাকাই অথবা এদিকে তাকাই, মানে কত? 100 টাকা। অর্থাৎ এই দুই বাজেট রেখাতে বাজেটের পরিমাণ মানে আর্থিক বাজেটের পরিমাণ I1 স্থির। I1 মানে কি? যেহেতু এখানেও I1, এখানে I1 মানে কি? স্থির। ঠিক আছে? এই বাজেট রেখাতে ওয়াই দ্রব্যের দাম PY1, এই বাজেট রেখাতে এক্স দ্রব্যের দাম কত? PX1। এই বাজেট রেখাতে ওয়াই দ্রব্যের দাম PY1, অর্থাৎ এইটাতেও কত? ওয়াই দ্রব্যের দাম PY1, এইটাতেও ওয়াই দ্রব্যের দাম কত? PY1। এই যে ওয়াই দ্রব্যের দামটা কি? স্থির। কারণ এই বাজেট রেখাতে এক্স দ্রব্যের দাম PX2, মানে এক্স দ্রব্যের দাম কমে গেছে। কার দাম কমে গেছে? এক্স দ্রব্যের দাম কমে গিয়েছে। এই যে এক্স দ্রব্যের দাম কত? 5 এর পর কত হয়ে গেছে? 4। তাহলে এই দুই বাজেট রেখার মধ্যে পার্থক্যটা কি? এই দুই বাজেট রেখাতে আর্থিক আয় I1 কনস্ট্যান্ট, এই দুই বাজেট রেখাতে ওয়াই দ্রব্যের দাম PY1 কনস্ট্যান্ট। তা এই দুই বাজেট রেখার পার্থক্য হচ্ছে এখানে এক্স দ্রব্যের দাম হচ্ছে PX1, এইটাতে এক্স দ্রব্যের দাম হচ্ছে PX2, মানে এই বাজেট রেখাতে এক্স দ্রব্যের দাম কম। আমরা জানি কোন দ্রব্যের দাম কমে গেলে প্রকৃত আয় বাড়ে। আমরা জানি কোন দ্রব্যের দাম কমে গেলে প্রকৃত আয় বাড়ে। অতএব এই বাজেট রেখা যে প্রকৃত আয় নির্দেশ করে, এই বাজেট রেখা প্রকৃত আয় তার চেয়ে বেশি নির্দেশ করে। অর্থাৎ এই বাজেট রেখা কি নির্দেশ করে? প্রকৃত আয়, প্রকৃত আয় বেশি নির্দেশ করে। কোনটা? এইটার চেয়ে এই বাজেট রেখা I1/PY1, I1/PX2 প্রকৃত আয় বেশি নির্দেশ করে। কেন? আমরা জানি কোন দ্রব্যের দাম কমে গেলে প্রকৃত আয় বাড়ে, দাম বেড়ে গেলে প্রকৃত আয় কমে। দাম কমে গেলে বেশি দ্রব্য ক্রয় করা যায়, এই জন্য প্রকৃত আয় কি বাড়ে। দাম বেড়ে গেলে কম দ্রব্য ক্রয় করা যায়, এই জন্য প্রকৃত আয় কমে। যেহেতু আমার এক দ্রব্যের দাম কি হয়ে গেছে? কমে গেছে। অথবা এই বাজেট রেখাতে প্রকৃত আয় কি বেশি। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম আয় প্রভাব বিকল্প পৃথক করতে হলে আমাদেরকে প্রকৃত আয় কি ধরতে হবে? স্থির ধরতে হবে। প্রকৃত আয় স্থির ধরলে প্রকৃত আয়ের কারণে চাহিদার পরিবর্তন হবে না, আয় প্রভাব শূন্য হবে। এক্ষেত্রে চাহিদার যদি কোনো পরিবর্তন হয় সেটা কার কারণ হবে? বিকল্প প্রভাবের কারণে হবে। তাহলে আমাদেরকে প্রকৃত আয় কি করতে হবে? স্থির ধরতে হবে। আর প্রকৃত আয় স্থির, যেহেতু এখানে প্রকৃত আয় বেশি, তাহলে প্রকৃত আয় স্থির ধরার জন্য ঠিক যে পরিমাণ প্রকৃত আয় বেশি, সেই পরিমাণ প্রকৃত আয় আমাকে কি করতে হবে? আর্থিক আয় উঠিয়ে নিতে হবে। ঠিক যে পরিমাণ প্রকৃত আয় বেশি, সেই পরিমাণ আয় আমাকে কি করতে হবে? উঠিয়ে নিতে হবে। প্রকৃত আয় বেশি কতটুকু? ব্যয় পার্থক্যের সমান। ব্যয় পার্থক্যের সমান। যেমন আমার এই উদাহরণে কত? 8 টাকা। প্রকৃত আয় কত টাকা বেশি ছিল? 8 টাকা বেশি ছিল। আর্থিক আয় 8 টাকার সমান ছিল। অতএব আমরা 8 টাকা উঠিয়ে নেব। প্রকৃত আয় যেহেতু এটাতে বেশি, প্রকৃত আয় স্থির রাখার জন্য আমরা কি করব? 8 টাকা উঠিয়ে নেব। আমরা জানি বাজেট যদি কমায় দেই তাহলে বাজেট রেখাটা কোন দিকে চলে আসবে? নিচের দিকে। আর বাজেট বাড়িয়ে দিলে বাজেট রেখাটা কোন দিকে চলে যায়? উপরের দিকে। আমরা জানি বাজেট কমিয়ে দিলে বাজেট টাকা নিচের দিকে যায়, আর বাজেট বাড়িয়ে দিলে বাজেট টাকা কি হয়? উপরের দিকে আসে। আমি 8 টাকা যদি কমিয়ে দেই তার মানে এই বাজেট টাকাটা কোন দিকে চলে যাবে? সমান্তরাল ভাবে। কিভাবে? সমান্তরাল ভাবে নিচের দিকে চলে যাবে। এটা নাম হবে I2/PY1। এটা সেম থাকবে, PY1 সেম থাকবে, কারণ দাম তো না, আমি বাজেট কমাইছি। I1 টা I2 হয়ে যাবে। কি নাম দিলাম? I2 যে এটা আসছে, এই যে I1 টা I2 হয়ে যাবে। PX2 তো সেম থাকবে, PX2 সেম থাকবে। সমান্তরাল ভাবে আসবে, সমান্তরাল ভাবে আসবে। যেহেতু আমি প্রকৃত আয় স্থির রাখার জন্য কি বলেছি? প্রকৃত আয় স্থির রাখার জন্য, এখানে প্রকৃত আয় বেশি, প্রকৃত আয় স্থির রাখার জন্য কিছু অর্থ উঠিয়ে নিলাম। ফলে আমার এই বাজেট টাকাটা নিচের দিকে চলে I2/PY1, I2/PX2 হবে। তো এই যে লাল কালির যে বাজেট রেখা, লাল কালির যে বাজেট রেখা, এই বাজেট রেখাতে প্রকৃত আয় স্থির, এই বাজেট রেখাতে প্রকৃত আয় স্থির। অতএব এই বাজেট রেখাতে চাহিদার যে পরিবর্তন হবে সেটা হচ্ছে আয় বিকল্প প্রভাব। আমি আবারও বলছি, এই যে I2/PY1, I2/PX2, এই বাজেট রেখাতে প্রকৃত আয় স্থির, কারণ প্রকৃত আয় যেটা বেশি ছিল সেটা উঠিয়ে নিয়েছি, ফলে বাজেট রেখা নিচের দিকে চলে এসেছে। I2/PY1, I2/PX2।
তো এই বাজেটটা খাতে প্রকৃত আয় স্থির, অতএব এখানে আয় প্রভাব শূন্য। অতএব এই বাজেটটা খাতে যদি চাহিদার যদি কোনো পরিবর্তন হয়, তাহলে সেই পরিবর্তনটা হবে কার কারণে? বিকল্প প্রভাবের কারণে। এই বাজেটটা খাতে যদি I2/PY1 I2/PX2 তে চাহিদার যদি কোনো পরিবর্তন হয়, সেটা আয় প্রভাবের কারণে হবে না। কেন আয় প্রভাবের কারণে হবে না? কারণ এই বাজেটটা খাতে প্রকৃত আয় স্থির, সো আয় প্রভাব শূন্য। তাহলে চাহিদার পরিবর্তন হবে কার কারণে? বিকল্প প্রভাবের কারণে। তাহলে চিত্র আকার কৌশলটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে একটা প্রাথমিক বাজেট রেখা থাকবে, তার দাম কমলে এই I1/PY1 I1/PX2 নতুন বাজেট রেখা হবে, এটাতে প্রকৃত আয় বেশি থাকবে। প্রকৃত আয় স্থির রাখার জন্য কিছু আর্থিক আয় উঠিয়ে নেব, তখন বাজেট রেখার নিচের দিকে I2/PY1 I2/PX2 হবে। এই নতুন বাজেট রেখাতে প্রকৃত আয়টা কি থাকবে? স্থির থাকবে। চাহিদার পরিবর্তন হবে বিকল্প প্রভাবের কারণে। আয় প্রভাব যদি বের করতে চাই, যে পরিমাণ প্রকৃত আয় স্থির রাখার জন্য যে পরিমাণ অর্থ উঠিয়ে নিয়েছিলাম, সেটা আবার তাকে ফেরত দিতে হবে। ফেরত দিলে আবার এই I1/PY1 I1/PX2 বাজেট রেখা হয়ে যাবে। এর ভিত্তিতে আমরা কি করব? চিত্র কি করব? অঙ্কন করব। এখন আমরা চিত্রের মাধ্যমে দাম প্রভাব সমান আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব বিস্তারিত আলোচনা করব। আমরা এই ভূমি অক্ষে x দ্রব্য ধরেছি, লম্ব অক্ষে y দ্রব্য ধরেছি। আমাদের প্রাথমিক বাজেট রেখা হচ্ছে I1/PY1 I1/PX1। এই প্রাথমিক বাজেট রেখার E1 বিন্দুতে নিরপেক্ষ রেখা আর বাজেট রেখা স্পর্শ করেছে। অতএব আমাদের প্রাথমিক ভারসাম্য অর্জিত হয়েছে কোথায়? E1 বিন্দুতে। এক্ষেত্রে আমরা x দ্রব্য ক্রয় করেছি কতটুকু? OX1। আমি y দ্রব্য আর দেখাচ্ছি না, যেহেতু আমরা x দ্রব্যের দাম প্রভাব এবং আয় প্রভাব নিয়ে আলোচনা করছি, এই জন্য y দ্রব্য কতটুকু ক্রয় করছি এটা দেখাচ্ছি না। এটা লম্ব দূরত্ব নির্দেশ করবে E1X1, এদিকে টান দিলে OY1 হবে। এটা আমি আর দেখাচ্ছি না। আমি x দ্রব্য ক্রয় করব কতটুকু? OX1। এখন কোনো কারণে x দ্রব্যের দাম কমে গিয়েছে, কমে কত হয়েছে? PX2। ফলে আমার নতুন বাজেট রেখা হবে I1/PY1 I1/PX2। এই অবস্থায় ICN নিরপেক্ষ রেখা, ICN নিরপেক্ষ রেখা আমার বাজেট রেখার E1 বিন্দুতে স্পর্শ করেছে। আমরা জানি নিরপেক্ষ রেখা বাজেট রেখা যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুতে ভোক্তা ভারসাম্য লাভ করে। এক্ষেত্রে ভোক্তা x দ্রব্য ক্রয় করবে কতটুকু? OX1 পরিমাণ নতুন ভারসাম্য অনুযায়ী। এখানে আমি নাম n দিয়েছি, আমরা 2, 3, 4 যে কোনো প্রকৃতি দিতে পারি, কোনো অসুবিধা নাই। আমি আবার বিষয়টা ব্যাখ্যা করছি। আমি ভূমি অক্ষে x দ্রব্য ধরেছি, লম্ব অক্ষে y দ্রব্য ধরেছি। আমার প্রাথমিক বাজেট রেখা হচ্ছে I1/PY1 I1/PX1। নিরপেক্ষ রেখা IC1 পরস্পর E1 বিন্দুতে স্পর্শ করেছে, ফলে ভোক্তা x দ্রব্য ক্রয় করে OX1 পরিমাণ। x দ্রব্যের দাম কমে মনে করি PX2 হলো, ফলে নতুন বাজেট রেখা হলো I1/PY1 I1/PX2। এক্ষেত্রে ভোক্তা নিরপেক্ষ রেখা ICN আর এই বাজেট রেখা EN বিন্দুতে স্পর্শ করেছে। এখন ভোক্তা x দ্রব্য ক্রয় করে কতটুকু? OXN। এক্ষেত্রে x দ্রব্যের চাহিদা কতটুকু বেড়েছে? X1 XN বেড়েছে, X1 XN বেড়েছে। এই X1 XN হচ্ছে কি? দাম প্রভাব। এই X1 XN হচ্ছে কি? দাম প্রভাব। কারণ x দ্রব্যের দাম PX1 হতে PX2 হওয়াতে x দ্রব্যের চাহিদা X1 XN বেড়েছে। আগে ছিল OX1, এখন হচ্ছে OXN। তো কতটুকু বাড়ছে? X1 XN বেড়েছে। এই X1 XN হচ্ছে কি? দাম প্রভাব। এটাকে আমরা আয় প্রভাব বিকল্প প্রভাবে পৃথক করব। আমাদের এই নতুন বাজেট টাকা I/PY1 I1/PX2, এটাতে প্রকৃত আয় বেশি। কেন প্রকৃত আয় বেশি? x দ্রব্যের দাম কমে গেছে, অতএব প্রকৃত আয় স্থির রাখতে হবে। কিভাবে? যে পরিমাণ প্রকৃত আয় বৃদ্ধি পেয়েছে, প্রকৃত আয় কতটুকু বৃদ্ধি পেয়েছে?
ব্যয় পার্থক্যের সমান আরেকটা জিনিস জানি আমরা, ব্যয় পার্থক্যের সমান যে কথা প্রকৃত প্রাথমিক সমন্বয় ক্রয় করা অর্থে স্থির একই কথা, এর আগে বলছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রকৃত স্থির রাখার জন্য কিছু আর্থিক আয় উঠিয়ে নিতে হবে, কিছু আর্থিক আয় উঠিয়ে নিতে হবে। আর্থিক আয় উঠিয়ে নিলে এই বাজেট টাকাটা I1/PY1 I1/PX2 কোন দিকে আসবে? নিচের দিকে আসবে। কোন দিকে আসবে? নিচের দিকে। যেহেতু একটু আগে আমি কি করেছি, বাজেট টাকার শিফটিংটা আলোচনা করে আমি এখন মূল চিত্রে আসতেছি। যেহেতু প্রকৃত স্থির রাখার জন্য আমি আগেই দেখিয়েছি কিছু অর্থ উঠিয়ে নিতে হবে, ফলে বাজেট টাকাটা আবার কি হবে? নিচের দিকে যাবে। এবং নিচের দিকে যাবে এবং সেটা কোন বিন্দুতে যাবে? E1 বিন্দুতে যাবে। সে কোন বিন্দুতে যাবে? E1 বিন্দু দিয়ে যাবে। সে কোন বিন্দুতে যাবে? সে E1 বিন্দু সেট করে যাবে। প্রশ্ন হতে পারে কেন সে E1 বিন্দু সেট করে যাবে? প্রশ্ন হচ্ছে কেন সে এই E1 বিন্দু সেট করে যাবে? আগে নাম দিয়ে দিই, এটা নাম হবে কত? I2। I1টা I2 হবে, PY1 জায়গায় থাকবে, I2 PX2 জায়গায় থাকবে। এটা E1 বিন্দু সেট করে যাবে। কারণ প্রকৃত এমনভাবে স্থির রাখতে হবে যাতে সে প্রাথমিক সমন্বয় ক্রয় করতে পারে। আমরা কি শিখেছি? যে স্লাস্কির অর্থে প্রকৃত বৃদ্ধি পায় ব্যয় পার্থক্যের সমান। আর আমরা জানি ব্যয় পার্থক্যের সমান যদি অর্থ উঠিয়ে নেওয়া হয় তাহলে সে প্রাথমিক সমন্বয় ক্রয় করতে পারে। এই জন্য স্লাস্কির তত্ত্বটাকেও বলা হয় প্রকৃত আয় প্রাথমিক সমন্বয় ক্রয় করা অর্থে স্থির। তাহলে আমরা প্রকৃত আয় স্থির রাখার জন্য আর্থিক আয় এমনভাবে উঠিয়ে নিতে হবে যাতে নতুন বাজেট টাকা প্রাথমিক সমন্বয় E1 বিন্দু সেট করে যায়, E1 বিন্দু সেট করে যায়। যদি বাজেট টাকা E1 বিন্দু নিচ দিয়ে যেত, এভাবে নিচ দিয়ে যদি যেত, তাহলে সে কিন্তু প্রাথমিক সমন্বয় ক্রয় করতে পারতো না, প্রাথমিক সমন্বয় ক্রয় করতে পারতো না। আবার বলছি, যদি আমরা এমনভাবে আর্থিক আয় উঠিয়ে নিলাম যে এই বাজেট টাকা E1 বিন্দু নিচ দিয়ে গেল, এই লাল কালির বাজেট টাকাটা কি করলো? নিচ দিয়ে গেল, তাহলে কিন্তু আমরা E1 সমন্বয় ক্রয় করতে পারতাম না, E1 সমন্বয়টা আমরা ক্রয় করতে পারতাম না। তাহলে কিন্তু প্রকৃতায় প্রাথমিক সমন্বয় ক্রয় করা অর্থে স্থির হবে না। যেহেতু প্রকৃতায় প্রাথমিক সমন্বয় ক্রয় করা অর্থে স্থির, সেহেতু প্রকৃতায় স্থির বাজেট টাকা অবশ্যই প্রাথমিক সমন্বয় সেট করে যাবে। তো মনে রাখতে হবে, আমরা যখন এই বাজেট টাকা নিচে নামাবো প্রকৃতায় স্থির রাখার জন্য, তাহলে এই প্রকৃতায় স্থির বাজেট টাকাটা অবশ্যই E1 বিন্দু সেট করে যাবে। এখন এই বাজেট টাকাতে মানে I2/PY1 আর I2/PX2, এই লাল কালির বাজেট টাকাতে প্রকৃতায় স্থির। আর প্রকৃতায় স্থির মানে কি? প্রকৃতার কারণে চাহিদার পরিবর্তন হবে না। এর মানে হচ্ছে আয় প্রাপ্য শূন্য। এর মানে হচ্ছে আয় প্রাপ্য কি? শূন্য। তাহলে এখন যদি এই বাজেট রেখাতে মানে I2/PY1 I2/PX2 তে যদি চাহিদার কোনো পরিবর্তন হয়, তাহলে সেটা অবশ্যই কার কারণে হবে? বিকল্প প্রভাবের কারণে হবে। তাহলে সেটা অবশ্যই বিকল্প প্রভাবের কারণে হবে। স্লাস্কি দেখিয়েছেন যে প্রকৃত স্থির বাজেট রেখাতে ভোক্তা E1 সমন্বয় ক্রয় করতে পারে, প্রাথমিক সমন্বয় ক্রয় করতে পারে, কিন্তু বাস্তবে ভোক্তা প্রাথমিক সমন্বয় ক্রয় করবে না। বাস্তবে ভোক্তা E1 সমন্বয়ের ডান দিকের যে কোনো সমন্বয় ক্রয় করবে, ডান দিকের যে কোনো সমন্বয় ক্রয় করবে, ডান দিকের যে কোনো সমন্বয় ক্রয় করবে। যেমন কেন? মনে করি E1 সমন্বয়ের ডানে এই সমন্বয়টা সে ক্রয় করলো, যেখানে ICS, যেহেতু স্লাস্কির এই জন্য এস শব্দটা দিয়েছি, আর স্পর্শবিন্দু স্লাস্কি তো এই জন্য ইএস দিয়েছে, স্লাস্কি এই জন্য ইএস, অর্থাৎ ইএস বিন্দুতে ভারসাম্য লাভ করলো। সে E1 ক্রয় করতে পারে, এই যে একই বাজেট রেখা, ইএসও ক্রয় করতে পারে, একই বাজেট রেখা। E1 থেকে ইএসটা অধিক তৃপ্তিদায়ক, E1 থেকে ইএসটা অধিক তৃপ্তিদায়ক। কেন? কারণ হচ্ছে ইএসটা ICS নিরপেক্ষ রেখায় অবস্থিত, আর E1টা IC1 নিরপেক্ষ রেখায় অবস্থিত। ICS নিরপেক্ষ রেখা IC1 নিরপেক্ষ রেখার উপরে অবস্থান করে, ICS নিরপেক্ষ রেখা IC1 নিরপেক্ষ রেখার উপরে অবস্থান করে। অতএব ইএস এর তৃপ্তি E1 হতে বেশি।
অতএব ভোক্তা কোনটা ক্রয় করবে? ইএস সমন্বয় ক্রয় করবে। ভোক্তা ইএস বিন্দুতে ভারসাম্য লাভ করবে। তাহলে আমরা দেখলাম প্রকৃত স্থির বাজেট রেখাতে ভোক্তা প্রাথমিক সমন্বয় ইউয়ান ক্রয় করতে পারে, কিন্তু এইটা ক্রয় না করে ইউয়ান বিন্দুর ডান দিকে যে কোনো সমন্বয়, মনে করি আইসিএস রেখার বাজেট রেখার স্পর্শ বিন্দু ইএস সমন্বয়টা সে ক্রয় করবে। এই ইএস সমন্বয়টা উপরে নিরপেক্ষ রেখা, আইসিএসটা আইসি ওয়ানের উপরে অবস্থান করে, উপরে নিরপেক্ষ রেখায় অবস্থিত হওয়ার কারণে ইউয়ান থেকে ইএস এর তৃপ্তি বেশি, অতএব ভোক্তা ইএস বিন্দুতে ভারসাম্য লাভ করবে। এক্ষেত্রে ভোক্তা এক্স দ্রব্য ক্রয় করছে কতটুকু? এক্স ও এক্সেস। তাহলে একটু লক্ষ্য করা দরকার, ইউয়ান বিন্দু হতে ইএস বিন্দুতে ভারসাম্য স্থানান্তর হয়েছে বিকল্প প্রভাবের কারণে, আয় প্রভাবের কারণে নয়। ইউয়ান থেকে ইএস বিন্দুতে ভারসাম্য স্থানান্তর হয়েছে বিকল্প প্রভাবের কারণে, আয় প্রভাবের কারণে নয়। কারণ এই নতুন বাজার থেকে I2 বাই PY1 I2 বাই PX2 তে প্রকৃত আয় স্থির, ফলে আয় প্রভাব শূন্য। আয় প্রভাব কোনো কাজ করবে না, কাজ করছে কোনটা? বিকল্প প্রভাব। অতএব ভারসাম্য স্থানান্তরিত হয়েছে বিকল্প প্রভাবের কারণে। তাহলে ইউয়ান বিন্দুতে চাহিদা OX1 আর ইএস বিন্দুতে চাহিদা OXS। চাহিদা কত বাড়ছে? X1 XS। এই X1 XS হচ্ছে বিকল্প প্রভাব। এই X1 XS হচ্ছে কি? বিকল্প প্রভাব। X1 XS কি প্রভাব? বিকল্প প্রভাব। আমরা অতি সহজে বিকল্প প্রভাবটা বের করতে পেরেছি। কেন? এই লাল কালির বাজেট রেখাতে প্রকৃত আয় স্থির, ফলে ইউয়ান থেকে ইএস বিন্দুতে চাহিদার যে পরিবর্তন ঘটেছে X1 XS, এটা কার কারণে? বিকল্প প্রভাবের কারণে হয়েছে। X1 XS এটা হচ্ছে বিকল্প প্রভাব। এখন আমরা যদি আয় প্রভাব যদি বের করতে চাই, তাহলে প্রকৃত আয় স্থির রাখার জন্য তার নিকট হতে যে পরিমাণ অর্থ উঠিয়ে নেওয়া হয়েছে সেটা আবার তাকে কি করতে হবে? ফেরত দিতে হবে। যেমন আমরা আগের উদাহরণে দেখেছি, তালিকার উদাহরণে দেখেছি, প্রকৃত আয় স্থির রাখার জন্য তার কাছ থেকে আমরা 8 টাকা উঠিয়ে নিয়েছিলাম, আয় প্রভাব বের করার জন্য আবার তাকে আমরা 8 টাকা কি করেছি? ফেরত দিয়েছি। তাহলে আমরা এখানে দেখেছি প্রকৃত আয় স্থির রাখার জন্য আমরা এই পরিমাণ, এতটুকু পরিমাণ অর্থ আমরা কি করেছিলাম? উঠিয়ে নিয়েছিলাম, ফলে বাজেট টাকাটা I2 বাই PY1 I2 বাই PX2 হয়েছে। এখন আয় প্রভাব বের করার জন্য যে পরিমাণ অর্থ উঠিয়ে নিয়েছি সেটা আবার তাকে কি করতে হবে? ফেরত দিতে হবে। তাহলে বাজেট টাকাটা আবার কোথায় চলে যাবে? আগের জায়গায়, I1 বাই PY1 I1 বাই PX2 তে চলে যাবে। সেখানে ভারসাম্য কোথায় হয়েছে সেটা তোমরা আগে আলোচনা করেছি। কোথায়? ইএনএ। কোথায় হয়েছে? ইএনএ। তাহলে এখানে চাহিদা কতটুকু বেড়েছে? এক্সেস অ্যাকশন, এটা হচ্ছে ইনকাম এফেক্ট। এটা হচ্ছে ইনকাম এফেক্ট। আর আগেরটা কি ছিল? সাবস্টিটিউশন এফেক্ট। আমি আবারও বলছি, আমরা আয় প্রভাব বের করার জন্য তার নিকট হতে যে পরিমাণ আর্থিক আয় উঠিয়ে নেওয়া হয়েছিল সেটা আবার ফেরত দেওয়া হলো। এক্ষেত্রে আবার বাজেট টাকা হলো I1 PY1 বাই I1 PX2। ভারসাম্য হলো আগের মতো ইএন বিন্দুতে। তাহলে ইএস থেকে ইএন বিন্দুতে ভারসাম্য স্থানান্তরিত হয়েছে, সেটা কার কারণে? ওই আয়টা ফেরত দেওয়ার কারণে। আয়টা ফেরত দেওয়ার কারণে ইএস থেকে ইএনএ চলে গেলাম। অর্থাৎ এক্সেস অ্যাকশন হচ্ছে আয় প্রভাব। এক্সেস অ্যাকশন হচ্ছে আয় প্রভাব। এই দুটো যোগ করে দেখি কত হবে? X1 অ্যাকশন। এই যে এক্সেস অ্যাকশন, আর এটা হচ্ছে X1 অ্যাক্সেস। এই যে X1 অ্যাক্সেস, X1 অ্যাক্সেস যোগ এক্সেস অ্যাকশন, এক্সেস অ্যাকশন, X1 অ্যাকশন। আমরা দুটো যোগ করে দেখি বিকল্প প্রভাব কত? X1 অ্যাক্সেস, এই যে X1 অ্যাক্সেস যোগ আয় প্রভাব এক্সেস এক্সএন, এক্সেস এক্সএন যোগ করে কত বেশি? X1 অ্যাকশন, X1 অ্যাকশন দাম প্রভাব। আমরা এখানে দেখিয়েছি এই X1 অ্যাক্সেস হচ্ছে বিকল্প প্রভাব, আর এই এক্সেস অ্যাকশন হচ্ছে কি? ইনকাম এফেক্ট, মানে আয় প্রভাব। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে ইউয়ান থেকে এই যে ভারসাম্য ইএনএ যেটা গেছে সরাসরি, এটা হচ্ছে প্রাইস এফেক্ট। এটা কি? প্রাইস এফেক্ট। আবারও বলছি, খুব ভালো করে লক্ষ্য করা দরকার
যে E1 থেকে EN বিন্দুতে যে ভারসাম্য স্থানান্তরিত হয়েছে সরাসরি, এটা প্রাইস এফেক্ট। তো প্রাইস এফেক্ট হচ্ছে x1 xn। আর E1 থেকে ES বিন্দুতে ভারসাম্য যেটা স্থানান্তরিত হয়েছে, E1 থেকে কোথায়, ES বিন্দুতে, এটা হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট। সাবস্টিটিউশন এফেক্ট, বিকল্প প্রভাব E1 থেকে ES বিন্দুতে। কেন? এটাকে সাবস্টিটিউশন এফেক্ট বলে। কেন? কারণ হচ্ছে যে এই E1 থেকে ES এ গিয়েছি, তখন বাজার টাকা ছিল I2/PY1 I2/PX2। এই বাজার টাকাতে প্রকৃত স্থির, অর্থাৎ আয় প্রভাব শূন্য। অর্থাৎ এই বাজার টাকাতে চাহিদার যেটা পরিবর্তন হয়েছে সেটা কার কারণে? বিকল্প প্রভাবের কারণে। অর্থাৎ E1 থেকে ES এ যেটা গিয়েছে সেটা হচ্ছে কি? বিকল্প প্রভাব। আবার আমি প্রকৃত স্থির রাখার জন্য যে পরিমাণ অর্থ উঠিয়ে নিয়েছিলাম সেটা ফেরত দেওয়ার কারণে বাজার টাকা আবার এটা হয়ে গেছে। তাহলে ES থেকে কোথায় EN এ যে ভারসাম্যটা গিয়েছে সেটা হচ্ছে কি? ইনকাম এফেক্ট। কোথায়? ES থেকে EN এ। ES থেকে EN এ কিভাবে গিয়েছি? যে পরিমাণ অর্থ উঠিয়ে নিয়েছিলাম প্রকৃত স্থির রাখার জন্য সেটা আবার কি করেছি? ফেরত দিয়েছি। তখন আবার বাজার টাকা এটা হয়েছে, ES থেকে ভারসাম্য এখানে গেছে EN এ। তাহলে এখান থেকে এখানে যেটা ভারসাম্য যেটা গেছে ES থেকে EN মানে কি? এক্সেস এক্সেন। এটা হচ্ছে ইনকাম এফেক্ট। আবার লাস্ট কথা বলছি, E1 থেকে EN বিন্দুতে ভারসাম্য যেটা গেছে, এই যে পুরাটা E1 থেকে EN মানে x1 xn দাম প্রভাব। E1 থেকে ES বিন্দুতে, E1 থেকে ES বিন্দুতে, E1 মানে কি? OX1, ES মানে কি? OXS। x1 xs হচ্ছে কি? বিকল্প প্রভাব। আর ES থেকে EN, ES থেকে EN এই যে এটা ইনকাম এফেক্ট। কেন? আয় দেওয়ার পর বাজার টাকা এটা হয়ে গেছে। এই এক্সেস এক্সেন, ES এর সাথে এক্সেস আর EN এর সাথে কত? এক্সেন। এক্সেস এক্সেন হচ্ছে কি? আয় প্রভাব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব। এটা আমরা কিভাবে বের করেছি? প্রথমত দামের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটা হচ্ছে দাম প্রভাব। আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটা আয় প্রভাব। এই আয়টা আর্থিক আয় হতে পারে, এই আয়টা প্রকৃত আয় হতে পারে। আমাদের নিরপেক্ষ রেখায় আমরা প্রকৃত আয়ের ভিত্তিতে আমরা আলোচনা করেছি। বিকল্প প্রভাব হচ্ছে যে দ্রব্য নিয়ে আলোচনা করছি সেই দ্রব্যের দামের পরিবর্তনের ফলে বিকল্প দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তন হয়। যদিও বিকল্প দ্রব্যের দামটা স্থির থাকে কিন্তু বিকল্প দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তন হয়। এটা এই কারণে বিকল্প দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়। বিকল্প দ্রব্যের চাহিদার পরিবর্তনের কারণে আমরা যে দ্রব্য নিয়ে আলোচনা করেছি সেই বিবেচ্য দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়, সেটাকে বলা হয় বিকল্প প্রভাব। দাম প্রভাব হচ্ছে এই আয় প্রভাব বিকল্প প্রভাবের কি সমষ্টি। যখন দাম কমার পর আমরা ভোক্তার যে ভারসাম্য দেখি, ডাইরেক্ট কোথায় দেখি? E1 থেকে EN এ চাহিদা বাড়ে x1 xs, এটা দাম প্রভাব, এটা ভিজিবল। এর ভিতরে দুইটা প্রভাব রয়েছে, একটা আয় প্রভাব, একটা বিকল্প প্রভাব। আমরা পৃথক কিভাবে করি? আমরা জানি দাম কমলে ভোক্তার প্রকৃত আয় বেড়ে যায়। তখন প্রকৃত আয় স্থির রাখার জন্য আমরা কিছুটা আর্থিক আয় কমিয়ে আনি। স্লাটস্কির মতে আর্থিক আয়টা এমনভাবে কমিয়ে আনতে হবে যাতে সে প্রাথমিক সমন্বয় ক্রয় করতে পারে। অর্থাৎ নতুন বাজার টাকাটা প্রাথমিক সমন্বয় E1 বিন্দু দিয়ে সেট করে যায়। এই বাজার টাকাতে প্রকৃত আয় স্থির থাকে, চাহিদার যে পরিবর্তন হবে সেটা বিকল্প প্রভাব। E1 থেকে ES এ চাহিদার যে পরিবর্তন হয়েছে সেটা বিকল্প প্রভাব। আয় প্রভাব বের করার জন্য, প্রকৃত আয় স্থির রাখার জন্য যে অর্থ উঠিয়ে নিয়েছিলাম সেটা আবার কি করতে হবে? ফেরত দিতে হবে। আবার ফেরত দিলে বাজার টাকা কোনটা হয়ে যাবে? I1/PY1 I1/PX2। ভারসাম্য আবার কোথায় আসবে? EN বিন্দুতে। তা এই ES থেকে EN বিন্দুতে যে ভারসাম্য গেল সেটা হচ্ছে কি? আয় প্রভাব। এটা হচ্ছে আমাদের স্লাটস্কির মেথড। অর্থাৎ স্লাটস্কিতে প্রকৃত আয় স্থির রাখতে হবে এমনভাবে যাতে সে প্রাথমিক সমন্বয় ক্রয় করতে পারে, এটা মনে রাখতে হবে। সর্বশেষ কথা আবার বলছি, স্লাটস্কির প্রকৃত আয় স্থির বাজার টাকা অঙ্কন করতে হলে এই নতুন বাজার টাকা প্রাথমিক সমন্বয় E1 বিন্দু সেট করে কি করতে হবে? যেতে হবে। কারণ স্লাটস্কিতে প্রকৃত আয় স্থির থাকে প্রাথমিক সমন্বয় ক্রয় করা অর্থে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটা যদি আমরা বুঝতে চাই
তাহলে নিরপেক্ষ রেখার বিগত প্রত্যেকটা ক্লাস আমাদেরকে ভালো করে দেখতে হবে। আমরা আয় প্রভাব, বিকল্প প্রভাব, দাম প্রভাব এই সমস্ত বিষয়গুলো না বুঝে আজকের ক্লাস ফলো করার অর্থ হচ্ছে কিছুই কি না বোঝা। পরবর্তী ক্লাসে আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।